বাকিটা তোকে কাল বলি, এখন খেতে চল। আচ্ছা মা, চলো। মীরা সোজা হয়ে উঠে স্নিগ্ধ হাসি দিয়ে মাকে অনুসরণ করলো। সবাই খেতে বসে গেছে, অথচ কারান খাবার রেখে মৃদু হেসে মীরার দিকে তাকিয়ে আছে। মীরার চোখ কারানের দিকে পড়তে কারান এক ভ্রু তোলার সাথে সাথে চোখ টিপ মারে। এটি দেখে মীরার খাবার গলায় আটকে যেতে শুরু করে। অতঃপর কাশি ওঠা শুরু। কারান দ্রুত উঠে উৎকণ্ঠিত ভাবে বলে, কি হয়েছে জান? নাও পানি খাও বাবু। মীরার চোখ দুটো বড় হয়ে ওঠে এবং কাশির তীব্রতা আরো বেড়ে যায়। কাশতে কাশতে মনে মনে সে বলল, কি লজ্জা, কি লজ্জা, অসভ্য কোথাকার। বাবা মায়ের সামনে কেউ এমন সম্বোধন করে? কিভাবে তাকিয়ে আছে তারা। যদি পারতাম এক্ষুনি পানিতে ডুব দিতাম। ইস, সবাই কি ভাবলো। মাহিমা খিলখিল করে হাসতে হাসতে বলে। আহা, কি ভালোবাসা। মীরা তাড়াতাড়ি কারণের হাত থেকে পানি নিয়ে খেয়ে বলল, আমি ঠিক আছি, আপনি খেতে বসুন প্লিজ। মমতাজ ও আব্দুর রহমান মুচকি মুচকি হাসতে থাকে। খাওয়া দাওয়া শেষে মীরা ডাইনিং টেবিল গোছাতে গোছাতে বলল, কারানের বাচ্চা, তোর ওপর যে রাগ দেখাবো সে উপায়ও রাখিসনি। ছাত্রার মতো করবে সব সময়। মীরা ও কারণের কক্ষের পাশের কক্ষে মমতাজ ও আব্দুর রহমানের আবাস। মীরা ঘরের কাজ সমাপ্ত করে সিঁড়ি বেয়ে উপরে উঠে মা বাবার আলোয় যাওয়ার অভিপ্রায় অগ্রসর হয়। কারণের কক্ষের সম্মুখে পা দিতে আকস্মাৎ কারণ মীরার হাত ধরে টেনে নিয়ে যায় তাকে, ঠেলে দেয়ালের সঙ্গে স্থির করে রাখে। মীরা সম্মুখিত হয়ে কারণের দিকে তাকাতেই দেখে কারণের দৃষ্টিতে রোমান্টিক সুর ঝংকার। মীরা কিছু না বলে বিরক্তি মিখে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কারণ তার এক পাশে দেয়ালে হাত রেখে পথ রুদ্ধ করে। মীরা বিপরীত দিকে সরে যেতে চাইলে কারণ সেই দিকে দেয়ালে হাত দিয়ে পথ আগলে ধরে। এখন মীরা পুরোপুরি কারণের অভিভূত উপস্থিতির অধীন। কারণের নিবিড় চাহনি মীরার মুখের প্রতিটি রেখায় গভীর কোনো অর্থ খুঁজছে। একটু পরে মীরা রুক্ষ স্বরে বলে, কি করছেনটা কি আপনি? কারণ ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, এটাও বুঝতে পারলে না সুইটহার্ট? মীরা বিরক্তি স্বরে শুধল, আপনার কি বিন্দু মাত্র লজ্জাবোধ নেই? এত কিছু বলেছি তবু আপনি নির্লজ্জের মতো এসব চালিয়ে যাচ্ছেন। পরক্ষণে কারণ গম্ভীর হাসকি কঞ্চে বলল, লজ্জা কেন লাগবে? আমি কি মেয়ে নাকি? আই এম এ পিওর ম্যান থ্রু অ্যান্ড থ্রু। কেয়ার টু টেস্ট দ্যাট বেব? মীরা শ্বাস ফেলে উত্তেজিত কঞ্চে বলে, আপনার মতো এমন অসভ্য লুচ্চা লোক আমি জীবনে দেখিনি। কারণ হেসে বলে, ছি ছি, স্বামীকে কেউ এমন ভাষায় বলে? তোমার শব্দচয়ন ঠিক করো যান। আর তোমার সঙ্গে তো এখনো কিছুই শুরু করিনি। কারান চৌধুরী কেমন মানুষ তা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আমি এখানে আর এক মুহূর্তও থাকছি না, যাচ্ছি। অবিলম্বে কারণ গম্ভীর কণ্ঠে বলে ওঠে। মীরা আই নিড কিস। তাজ্জব হয়ে যায়, তার মুখাবে বিস্ময় ছাপে স্পষ্ট। কি? রিপিট করব? আই ওয়ান্না কিস ইউ সুইটি। মীরা চমকে গিয়ে উত্তেজিত ভাবে বলে, আপনাকে দেখে আমি বিস্মিত হচ্ছি। এত কিছু বলার পরেও আপনি কিভাবে এমন কথা বলতে পারেন? আমি কিন্তু রেগে যাচ্ছি। আমি তো কানেই তুলি নাই। মীরা ভ্রুকুঞ্চন করে চড়া গলায় বলে, কি? আপনাকে এত কিছু বললাম আর আপনি শুনেনি নাই? শুনেছি তো, কিন্তু গায়ে লাগাইনি। আর বউ তো কত কিছুই বলবে, সবকিছু কি সিরিয়াসলি নিতে হয় নাকি? মীরা আক্রোশে পূর্ণ চোখে তাকে দেখে মনে মনে বলে, আবার হাসছে। এ বেটার মতিগতি ভালো ঠেকছে না। পালা মীরা। মীরা হম্বিতম্বি করে কারণের হাতের নিচ থেকে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করতে কারণ এক ছটকায় তাকে কোলে তুলে নিয়ে নিজের বুকের কাছে টেনে। মীরার শ্বাস প্রশ্বাস তীব্র হয়ে ওঠে, বুকের ভেতরটা উত্তেজনায় ছড়িয়ে পড়ে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অথচ মীরা শির দ্বারায় বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ে। থুতনি এবং গলায় মুক্তোর মতো ঘামের কণাগুলি ঝলমল করতে থাকে। শরীর কাঁপতে শুরু করে আর ভেতরে ভেতরে অগ্নি জ্বলে উঠে। মীরা দেখে কারণের চোখে গভীর ঘোর এবং তার মুখায়বে উত্তেজনার চিহ্ন স্পষ্ট। মীরা আপন মনে বলে, মারতে চাই নাকি ও আমাকে? কারণ আবিষ্ট সুরে মন্ত্রমুগ্ধ হয়ে বলে, তুমি ঘামছো কেন? অস্থিরতায় শরীর কাঁপছে তোমার মীরা। এই কথা শুনে মীরা আর কারণের চোখে চোখ রাখার শক্তি নেই। সে নিচের দিকে চোখ নামিয়ে আড়াল করে নেয়। কারণ চোখের অদ্ভুত অনুভূতিতে বিভোর হয়ে মনে মনে ভাবে, ভাবতেই অবাক লাগছে তুমি আমার এতটা কাছে মীরা। আর একটু
আর একটু হলে আমাদের মাঝে থাকা সমস্ত দূরত্ব একেবারে মিলিয়ে যাবে। তারপর গভীর নেশায় অভিভূত হয়ে মাথা ঝুঁকিয়ে মীরা ঠোঁটের দিকে এগিয়ে যায়। মীরা হঠাৎ করে ধুম করে বলে ওঠে। আরে বাবা, নামান 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 কারণ। কারণ দ্রুত তাকে নামিয়ে বলে। কি হয়েছে সোনা? মীরা দীর্ঘশ্বাস ছেড়ে বুকে হাত রেখে রাজভারী কঞ্চে বলে। এই আপনি কি? হ্যাঁ, আমার প্রাণ যায় যায় অবস্থা। উফ। শুনতেই কারণ সাথে সাথে মীরার হাত শক্ত করে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে মীরার মাথাটি গভীরভাবে বুকের মধ্যে চেপে রাখে। মীরা হতভম্ব হয়ে স্থিতিশীল দাঁড়িয়ে থাকে। এরপর কারণ চোখ বন্ধ করে অস্থির সুরে বলে। আর কখনো এমন কথা বলবে না মীরা, কখনো না। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমার এক চুলো ক্ষতি হতে দেব না। কারণের হৃদয়ের তীব্র স্পন্দন মীরার মনকে অদ্ভুত আবেগের স্রোতে ডুবিয়ে দেয়। মীরার সমতল পেট লম্বা নিঃশ্বাসের কারণে বারবার ওঠানামা করতে থাকে, আর কারণের বুকে আশ্রে পড়ে তার উত্তপ্ত নিঃশ্বাস। দুই দেহের মাঝখানে তীব্র অনুভূতির স্রোত বইছে। শারমিন গভীর আগ্রহ করে মীরার দিকে তাকিয়ে আছে। মীরার ঠোঁটে এক ঝলক হাসি খেলে গেল। শারমিন জিজ্ঞাসার চাপা উত্তেজনা লুকিয়ে রাখতে ব্যর্থ হলো। ম্যাডাম, তারপর কি হলো বলুন? আমার কিন্তু শুতে দারুণ লাগছে। স্যার তো খুব রোমান্টিক ছিলেন, কিন্তু ম্যাডাম, স্যার যখন আপনাকে এতই ভালোবাসতেন তাহলে খুন করতে চাইলেন কেন? আগে যা করেছিলেন সেই জন্য? মীরা কিছুক্ষণ নীরব থেকে গভীর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর শান্ত স্বরে বলল। না, পরে যা করেছে সেই জন্য। শারমিন বুঝে গেল এর পেছনেও কোনো গভীর এবং ভয়াবহ সত্য লুকিয়ে আছে, তাই আর কোনো প্রশ্ন করল না। কিছুক্ষণ পর আমান দ্রুত কয়েদখানায় প্রবেশ করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। সুসংবাদ আছে, কারণ স্যার বেঁচে আছেন। শুনে মীরার চোখে আনন্দের জোয়ার নামে। সে আবেগে কেঁদেই ফেলল, কিন্তু আমান তার অনুভূতিতে জল ঢেলে তাচ্ছিলের সঙ্গে বলল। তবে তিনি কমায় চলে গেছেন। কিন্তু আপনি কেন কাঁদছেন? আপনার তো খুশি হওয়ার কথা। ফাঁসির হাত থেকে তো বেঁচে গেলেন। মীরা নিজের চোখ মুছে আবেগ সংযত করলো। এরপর প্রশান্ত করুণ হাসি দিয়ে গম্ভীর ভারী কণ্ঠে বলল। ফাঁসির হাত থেকে রেহাই পেলেও মনে হচ্ছে ফাঁসির মঞ্চেই দাঁড়িয়ে আছি। কেউ যেন আমার মুখে কালো কাপড় পরিয়ে দিয়েছে। চারিদিকে শুধু অসীম অন্ধকার। ফাঁসির দড়ি আমার গলায় বেঁধে ঝুলিয়ে রেখেছে। আরেকটু পরেই জল্লাদ লিভারে টান দিয়ে শেষ করে দেবে। মীরার কথাগুলো শুনে শারমিনের চোখ থেকে অজান্তে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কেন জানি মীরার প্রতি শারমিনের অন্তরে অনিবর্চনীয় মায়া জন্মে গেছে। আমার নির্বিকার ভাবে রুম থেকে বেরিয়ে যায়। শারমিন রুমাল দিয়ে চোখ মুছে মীরার হাত ধরে বলল। ম্যাডাম, এখন কিছু খেয়ে নিন, আমি কাল আবার আপনার খবর নিতে আসবো। কথাবার্তা বলতে বলতে কখন যে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেছে খেয়ালই করিনি। আর স্যারের কিচ্ছু হবে না ইনশাল্লাহ। মীরা শারমিনের দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। শারমিনের কথায় যেন একটি সান্ত্বনা খুঁজে পেল। বিশেষ করে স্যারের কিচ্ছু হবে না কথাটি মীরার অন্তরে গভীরভাবে প্রতিধ্বনিত হলো। শারমিন মীরার গায়ে হালকাভাবে হাত রেখে চুপচাপ জেল থেকে বেরিয়ে যায়। মীরা রক্তমাখা শাড়ির আঁচল ধরে শান্ত স্বরে বলল। একটা মুহূর্ত তুমি তোমার বেগমকে ছাড়া থাকতে পারতে না। সেই বেগমকে ছাড়া 2টা দিন কিভাবে কাটালে? কারণ অভিমান করেছো। এরপর সামান্য এসে স্বাগতিক করল। দেখেছো, তোমাকে মারতে গিয়ে আমি নিজেকেই শেষ করে ফেললাম। এরপর কানের রক্তে ভেজা শাড়ির এক টুকরো অংশে চুমু খেয়ে মীরা স্বস্তির শ্বাস ফেলল। শারমিন হঠাৎ ফিরে এসে বলল। ম্যাডাম, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি শাড়ি পাল্টে দিন আর গোসল সেরে আসুন। শরীরের প্রতিটি অংশে রক্ত লেগে একদম মাখামাখি হয়ে গেছে। মীরা স্থির চোখে শাড়ির দিকে তাকে উত্তর দিল। না, এই রক্ত আমার শরীরেই শুকাতে দিন। এই রক্ত আমারই, শুধু শরীরটা আমার স্বামীর। কথা শুনে শারমিন এক দীর্ঘশ্বাস ফেলে মুখ ভার করে বেরিয়ে যায়। সকালে শারমিন আবার আসে। এসে দেখে মীরা আগের দিনের সন্ধ্যা যেভাবে বসেছিল সেভাবেই নিথর হয়ে বসে আছে। একটুও জায়গার পরিবর্তন হয়নি, অর্থাৎ মীরার সারা রাতটাই জেগে কাটিয়েছে। শারমিন নীরবে মেঝেতে মীরার পাশে এসে বসে। মীরার গালে এক হাত রেখে শারমিন বলল। চাঁদের গায়ে কলঙ্কের ছাপ রয়েছে, কথাটা সবসময় শুনে এসেছি, কিন্তু সেদিন যখন আপনাকে ওভাবে রক্তমাখা বেশিয়ে দেখলাম কথাটা মনে মনে বিশ্বাস করে নিলাম। ম্যাডাম, স্যারের রক্তে আপনার শরীর এমন ভাবে ডুবে গেছে যে আপনাকে দেখলে আমার ভয় করে। যদি রক্ত ধুয়ে পরিষ্কার করে নিতেন আমার কথা বলতে খুব সুবিধে হতো। মীরা দীর্ঘশ্বাস ফেলে অসহায় দৃষ্টিতে তার দিকেই
তাকালো। ঠিক আছে, তবে শাড়িটা ধুয়ে ফেলবেন না, এটা আমার কাছে থাকবে। ক্ষণকাল পর গোসলখানায় শারমিন মীরার শরীর থেকে রক্ত ধুতে শুরু করলো। রক্তের ছোট্ট ছোট্ট কণাগুলো ধীরে ধীরে পানির সঙ্গে মিলিয়ে যাচ্ছে, আর মীরা স্থির চোখে সেদিকে তাকিয়ে আছে, মনে মনে শুধালো। কারণ বেঁচে আছে। এরপর এক বিশাল স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গোসল শেষে মীরাকে জেলের কাপড় পরানো হয়। শারমিন এবার শান্ত গলায় জিজ্ঞেস করলো। মীরা আপনি ঠিক আছেন ম্যাডাম? নিরুত্তর শারমিনের পানে তাকিয়ে থাকে। শারমিন আরো কিছুক্ষণ চুপ থেকে বলে, ম্যাডাম খাবারটা খেয়ে নিন। এরপর শারমিন নিজ হাতে মীরাকে খাবার খাওয়াতে থাকে। খাওয়া শেষে মীরা তাকে আবার ঘটনার পুনরাবৃত্তি করতে বলে। সেদিন মীরার মনে হয়েছিল এই মুহূর্তে কারণের বুকটা সত্যি একান্ত নিরাপদ। শীতল স্বস্তির পরশ যেন মনের অন্তরস্থলে ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই শান্তির আগুন নিভে যেতে দেরি হলো না। কারণ আর রাশার চুম্বনের মুহূর্তে স্মৃতি হঠাৎ করে ভর করলো মীরার উপর। রাগে অপমানে মীরা কারণকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে কারণ কয়েক কদম পিছিয়ে যায়। মীরা রাগে ফুসতে ফুসতে বলে, দূরে থাকুন আমার থেকে। কারণ হতভম্ব হয়ে কাতর স্বরে জিজ্ঞেস করে, এইটুকু শান্তিও নিতে দিলে না? মীরা অবজ্ঞা মিশ্রিত তিক্ত হাসি হেসে আওড়ায়, যে ব্যক্তি আমার জীবনের প্রতিটি শান্তি নিঃশেষ করেছে, সে এখন নিজেই শান্তির জন্য ছটফট করছে। আপনাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। বলে মীরা পা বাড়িয়ে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু তৎক্ষণাৎ কারণ গম্ভীর যন্ত্রণায় ডুবে বলে ওঠে, তুমি কি বুঝতে পারো না মীরা? আমার ভালোবাসা, আমার সহধর্মিনী, আমার এত কাছে থেকেও যেন আকাশের দূর নক্ষত্র হয়ে আছে, তাকে ছুতে না পারার এই যন্ত্রণা আমাকে ছিঁড়ে ফেলছে। তুমি কি আমার কষ্টটুকু অনুভব করতে পারছো না? মীরা ভারী কঞ্চে বলে, এই কষ্ট আমি 11টা মাস ধরে সয়ে এসেছি। আপনার তো সবে কয়েকটা দিন পার হলো। বলে মীরা ঘুরে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু কারণ আকস্মাৎ মীরার হাতে হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। মীরার দুই হাত এক করে নিজের শক্ত মুঠোয় আটকে রেখে বলে, বাট আই ক্যান নো লঙ্গার ইনডিওর দিস ওয়েট মীরা। তারপর নিজের আরেক হাতে মীরার গলার পেছনটা শক্তভাবে চেপে ধরে চোখ বন্ধ করে নিজের উষ্ঠ মীরার উষ্ঠের সাথে মিলিয়ে দেয়। মীরা চমকে গিয়ে চোখ বন্ধ করে নেয়। কারণের উষ্ণ শ্বাস মীরার শ্বাসে মিশে যেতে থাকে। কারণ অপ্রতিরোধ্যভাবে মীরার উষ্ঠ নিজের দখলে নিতে থাকে। তার শ্বাস যেন চেপে বসেছে মীরার উপর। কয়েক মিনিট পর সে মীরার উষ্ঠ থেকে নিজের উষ্ঠ সরিয়ে নেয়। মীরা হাঁপাতে হাঁপাতে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। কারণ ধীরে ধীরে চোখ মেলে মীরার গভীর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর কিছুতেই নিজের আবেগ দমন করতে না পেরে আবারও মীরার অদরে নিজের অদর ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর কারণ মীরার উষ্ঠ থেকে নিজেকে সরিয়ে নিলেও মুখটা ঠিক তার কাছে রেখে ফিসফিসিয়ে বলে, কিছু বলো মীরা। মীরা নিশ্চুপ চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। কারণ গম্ভীর কণ্ঠে চোখ বন্ধ অবস্থাতেই বলে, আমি কিন্তু নিয়ন্ত্রণ হারাতে চলেছি মীরা, কিছু একটা বলো প্লিজ। তার গাঢ় ভারী শ্বাস মীরার মুখমণ্ডলে বারবার আশ্রে পড়ছে। অনেকক্ষণ পরে মীরা অস্পষ্ট শান্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি খেয়ে নিন। কারণ হালকা হাসল। মীরার কপালে নিজের কপাল চেকে আরো কাছে এগিয়ে এলো। এখন তাদের দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত পরিমাণ দূরত্ব। কারণ গুনগুনিয়ে বলে, কারণ চৌধুরী এত তাড়াতাড়ি টায়ার্ড হয় না সোনা। এতক্ষণ বাদে মীরা চোখ তুলে কারণের দিকে তাকালো। তার চোখে জমে থাকা জল অশ্রু সজল পাতার ভার বাড়িয়ে তুলেছে। মীরা চোখ গিলে ভাঙা কঞ্চে বলে, আমার কষ্টটা কোথায় লাগে জানেন? এই ঠোঁট শুধু আমার ভালোবাসার প্রতিচ্ছবি হতে পারত, অথচ এগুলো অন্য নারীকে স্পর্শ করেছে। কারণের কর্ণপুরে কথাগুলো বজ্রখাতের মতো আশ্রে পড়ে। মুহূর্তে তার মুখের সমস্ত উত্তেজনা গলে যায়। মীরা হাত ও ঘাট থেকে নিজের হাতগুলো সরিয়ে নিয়ে পেছনে সরে দাঁড়ায়। তার চোখ মাটিতে নিবদ্ধ। মীরার দিকে তাকানোর সাহস যেন কোথাও হারিয়ে গেছে। মীরা তাকে এড়িয়ে বিছানায় একপাশে নিঃশব্দে শুয়ে পড়ে। কারণ তার ভারী পায়ের শব্দে ধীর লয়ে স্টোর রুমের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেয়ালের সামনে থমকে দাঁড়ায়। এরপর 4 আঙুল দিয়ে নিজের গলা ঘষতে থাকে, যেন শ্বাস রুদ্ধ অনুভূতিটা মুছে ফেলতে চাইছে। হঠাৎ তার মুখে তীব্র ক্ষোভ জমে ওঠে। আঙুলগুলো রাগে মুষ্টিবদ্ধ করে প্রচন্ড জোরে দেয়ালে ঘুষি পারে।
গুছির শব্দ প্রতিধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়লো। এভাবে বেশ কয়েকবার দেয়ালে আঘাত করতে করতে সে চিৎকার দিয়ে প্রবল কণ্ঠে বলে, মীরা, সেদিন কেন আমি তোমার মুখখানি দর্শন করলাম না? উফ, এখন মনে হচ্ছে সব কিছু অচিরেই অবসান ঘটায়। একবারও যদি তোমার অপরিসীম সৌন্দর্য অনুধাবন করতে পারতাম, হয়তো আজকের মোড়টাই অন্যরকম হতো। পাহাড় সম অনুতাপ ও ক্লিষ্ট দুঃখবোধের অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়তে হতো না আমায়। বলে পরিত্যক্ত কাঠের টেবিলটাতে একের পর এক লাথি মারতে থাকে। তারপর আবার হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে আঘাত করতে থাকে। এক সময় দেয়াল বেয়ে রক্ত ঝরে পড়ে, আর কার্নের হাতও রক্তাক্ত হয়ে ওঠে। নিজেকে কোনোভাবেই শান্ত করতে না পেরে চোখ মুখ জ্বলে অস্পষ্ট ভাবে বলে, মীরা ছাড়া আমি কোনোভাবেই প্রশান্তি অনুভব করতে পারবো না। আমার বউকে লাগবে। এরপর স্টোর রুম থেকে বেরিয়ে কক্ষে প্রবেশ করে। মীরা যেখানে শুয়ে আছে তার পাশে পালঙ্কে গিয়ে বসে পড়ে। অন্যদিকে মীরা শুয়ে নিঃশব্দে চোখে জল ফেলে যাচ্ছে। কারণ তীব্র কণ্ঠে বলে, মীরা। মীরা কারণের উপস্থিতি বুঝতে পেরে গুনগুনি উত্তর দেয়, আমার সামনে এসো। কি? মীরা ওঠে না, কারণ বিছানার কাপড় হাতে শক্ত করে মুচড়ে ধরে ফের কটমট করে বলে, কি বলেছি শুনতে পাওনি? আমি এক কথা দুইবার পুনরাবৃত্তি করি না। মীরা ধীরে ধীরে উঠে কারণের কাছে আসে। কারণ কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে মীরা চমকে উঠে বলে, এ কি, আপনার হাতে কি হয়েছে? এত রক্ত? কিছু হয়নি, তুমি পাশে বসো। আমার কিছু কথা তোমার সঙ্গে শেয়ার করা দরকার, যেগুলো তুমি ভুল বুঝে বসে আছো। মীরা হাসপাস করে বলে, কথা পরে হবে। ইস, আপনার হাতের কি অবস্থা! আমি এক্ষুনি ফার্স্ট এড বক্স আনছি। মীরা চলে যেতে উদ্যত হলে কারণ দ্রুত মীরার হাত ধরে বলে, বললাম তো কিছু হয়নি। এই সামান্য যন্ত্রণায় আমার কিছু যায় আসে না। মীরা তার হাত ছাড়ে দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে আসে। এরপর আদেশমূলক ভঙ্গিতে বলে, আপনি একদম চুপচাপ বসে থাকবেন, আমি ড্রেসিং করে দিচ্ছি। তুমি বুঝো না কেন? কিচ্ছু হয়নি। তাই না? পুরো হাতের রক্ত, উফ, দেখলেই শরীরের মধ্যে কাঁটা দিয়ে উঠছে। তুমি বসো। কারণ কিঞ্চিত হেসে বলে, তুমি এতটা টেনশন কেন মীরা? কারণের সেই মিষ্টি হাসি দেখে মীরার চোখে অশ্রু জমে ওঠে। কানের দিকে থাকে, কান্না মিশ্রিত কঞ্চে বলে, প্লিজ কারণ, আমাকে ড্রেসিংটা করতে দিন, আমি রক্ত সহ্য করতে পারি না। কারণ ডান হাত দিয়ে মীরার অশ্রুপূর্ণ চোখ মুছে দিয়ে বলে, আর কখনো যেন এই চোখে আমি পানি দেখতে না পাই। এই বলে মীরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রক্তাক্ত বাম হাতটা বাড়িয়ে দেয়। মীরা মেঝেতে বসে রক্ত পরিষ্কার করে, ওষুধ লাগিয়ে বলে, খুব জ্বালা পোড়া করছে তাই না? বলে কারণের দিকে এক পলক তাকায়, কিন্তু কারণ কোনো শব্দ উচ্চারণ না করে শুধু মীরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কারণের এমন গভীর দৃষ্টিতে মীরার কিছুটা অস্বস্তি অনুভব করে, তাই কারণের দিকে না তাকিয়ে তার হাতের দিকে মনোযোগ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ শেষ করে উঠতে যাবে, তৎক্ষণাৎ কারণ মীরার হাত ধরে একটানে তাকে কোলের মধ্যে বসিয়ে দেয়। মীরার কোমরের ওপর এক হাত রাখে, অন্য হাত মীরার মাথার পেছন সামান্য সামনে ধাক্কা দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে নেয়। মীরার শরীর শিহরণে ঝোঁকে কেঁপে ওঠে। একদিনে এতবারই আক্রমণ, তাও আবার হঠাৎ, এগুলো কি বারবার সহ্য করা যায়? কারণ চোখ বন্ধ করে বারে বারে মীরার ঠোঁটকে তার দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ পর মীরার ঠোঁট ছেড়ে দিয়ে চোখ বন্ধ রেখে নেশালু গলায় বলে, তুমি আমার কাছে এসো না মীরা। আমি জানি না আজ তোমার সাথে কি না কি করে ফেলবো। মীরা ধীরে ধীরে চোখ মেলে কারণের অনুভূতি অনুভব করে। বুঝতে পারে কারণ এখন নিজের মধ্যে নেই, পুরোপুরি মীরার মধ্যে ডুবে গেছে। তাই মীরা হঠাৎই দপ করে দাঁড়িয়ে পড়ে। কারণ চোখ খুলে দেখে মীরা শাড়ির আঁচল ধরে বারবার কচলাচ্ছে। বুঝতে পারে মীরাও এক নতুন অনুভূতির আলোতে সিক্ত হয়ে অজানা পথে পা বাড়াচ্ছে। মীরা দ্রুত বারান্দায় গিয়ে গ্রিল ধরে বাইরে তাকিয়ে থাকে। কারণ হেসে নিজের ছোট কামড়ে দিয়ে বলে, আমার বউ লজ্জা পাচ্ছে। বলে আবার হাসে। ক্ষণকাল পর বিছানার এক পাশে শুয়ে প্রশান্তিকর নিঃশ্বাস ছেড়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে মীরা পড়ছে দাঁড়িয়ে মনে মনে বলে, এটা কি হলো? ইস, বলে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে নিল। কিছু সময় পর কারণের আগের অপমানদায়ক মুহূর্তগুলোর কথা মনে করে রেগে গিয়ে বলে,
এতটুকুই, শুধু জোর করে করেছেন বলে। আপনাকে এত সহজে আমি মেনে নিব না, কোনোভাবেই না। অনেক কিছু করেছেন আপনি, এরপর যদি আর কাছে আসতে দেই আবার লজ্জা পেয়ে বলে, সবসময় বাদরামো করবে। এভাবে কেউ কিস করে? ধুর ধুর, আবার লজ্জা লাগছে। অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে কক্ষে ফিরে যায়। কারণের কাছে গিয়ে নজর রেখে দেখে যে কারণ ঘুমিয়েছে। না ঘুমালে আবার কি না কি জানি করে বসে তার ঠিক নেই। নিশ্চিত হয়ে মীরা অন্য পাশে শুয়ে পড়ে। প্রভাতে নাস্তা শেষে মীরা মায়ের রুমে প্রবেশ করলো। দেখলো মমতাজ কিছু শাড়ি গুছিয়ে রাখছেন। মীরা হালকা হাসি ছুঁড়ে জিজ্ঞেস করলো, বাবা কোথায় মা? মমতাজ মেয়ের দিকে তাকে কিঞ্চিত হেসে বললেন, মিরু তুই আয় বস। তোর বাবা কারান আর মাহি মনে হয় ছাদে বসে গল্প করছে। মীরা মায়ের পাশে বসে তার কাঁধে মাথা রেখে লজ্জায় একরকম মুখ লুকানোর চেষ্টাই করলো। মমতাজ হাসি ধরে রেখে বললেন, আজ আমার সোনা মা বেশ খুশি দেখাচ্ছে মনে হচ্ছে, কি ব্যাপার? মীরা লজ্জায় একটু হেসে নিচু গলায় বলল, না মা, তেমন কিছু নয়। নিজেকে সামনে নিয়ে আবার বলল, তুমি পরের কাহিনী বলো না। মমতাজ শাড়িগুলো পাশে সরিয়ে রেখে গভীর স্মৃতিমগ্ন কণ্ঠে বললেন, আচ্ছা শোন, সেদিন মায়ের ধমক খেয়ে মন প্রাণ দিয়ে পড়ায় মন দিলাম। 5 মাস একটুও সময় নষ্ট করিনি। আলহামদুলিল্লাহ, পরীক্ষাগুলো বেশ ভালোই হয়েছিল, কিন্তু জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল শেষ পরীক্ষার দিন। বলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ হয়ে গেলেন। মীরা উদ্বিগ্ন হয়ে মায়ের আরো কাছে এসে বলল, কি হয়েছিল মা? মমতাজ গলায় ভার এনে ধীর সুস্থে বলতে শুরু করলেন, খুব ধনী পরিবারের ছিলাম না রে, মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। তবে আমার রূপের গুণে আমাদের বাড়িটা আলোয় আভার ভরা থাকতো। আর এ কারণেই শিকদার বাড়ি নাম আশপাশের গ্রামে বেশ পরিচিত হয়ে উঠেছিল। আম্মা চেয়েছিলেন শেষ পরীক্ষার দিন আমাকে স্কুল থেকে নিজে নিয়ে আসবেন, কিন্তু তার আগের দিন এক ঝড়ে হাঁস মুরগিগুলো সব ছুটিয়ে যায়। সেগুলো খুঁজতে গিয়ে আর আমাকে নিতে আসা হলো না। আবার আমি নিজেই বলেছিলাম প্রতিদিন তো মাহফুজা আর নিপার সাথে ফিরি, চিন্তা করো না আম্মা, ঠিক চলে আসব। কিন্তু পরের দিন কি হলো, শিমু আর মাহফুজাকে তাদের পরিবারের লোকজন এসে নিয়ে যায়। ফলে আমি আর নিপা একসাথে ফিরছিলাম। নিপার বাড়ি চলে আসায় সে বিদায় জানিয়ে চলে গেল। আর আমার বাড়ি তখনও প্রায় 20-25 মিনিটের পথ। নিপা চলে যাওয়ার পর থেকেই আশেপাশের জনমানবহীন পরিবেশ দেখে কেন জানি মনে হচ্ছিল বুকের মধ্যে ভয় চাপতে চাপতে আয়তাল কুরসি পড়তে শুরু করলাম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার ক্ষেত্রেও তাই হলো। পাশের জঙ্গলের ঝোপ থেকে ইকরাম আর ওর সঙ্গীরা বেরিয়ে এসে আমার মুখ চেপে ধরল। আশরাফুল আমার হাত ধরে জোর করে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে গেল। ইকবাল আমার বুকের ওড়না ছিনিয়ে নিয়ে সেটা দিয়ে নিজের মুখ মুছতে শুরু করলো। ভয়ে আমি কাঁপছিলাম, চোখ দিয়ে অবিরাম জল ঝরছিল। এক সময় এতটা আতঙ্কিত হয়ে পড়ি যে নিজেকে ধরে রাখতে না পেরে পায়জামায় প্রস্রাব করে দেই। ওরা সংখ্যায় 4 জন ছিল। সাইফুল আমার গলায় শক্ত করে ধরে, খামচে নখ বসিয়ে দেয়। তখনই যন্ত্রণায় আর আতঙ্কে আমি জ্ঞান হারাই। চেতনা ফিরল রাতে। দেখি আমি আমার ঘরে শুয়ে আছি, পাশে আম্মা দোয়া পড়ছেন। হঠাৎ করে আম্মাকে শক্ত করে জড়িয়ে ধরি। আম্মা আমাকে বুকের মধ্যে টেনে নিলেন। দুজনই অঝরে কাঁদলাম। আম্মা আমার মাথা আর মুখে চুমু খেয়ে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু সেদিন রাতে আমার আর ঘুম এলো না। সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পাশে আম্মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি, কিন্তু একবারও প্রশ্ন করিনি আমি এখানে কি করি। আমি শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে শরীরে কোনো ব্যথা বা পরিবর্তন অনুভব করিনি। শেষ রাতের দিকে সামান্য চোখ লেগে গিয়েছিল। সকালে ঘুম ভাঙতেই শুনি বাইরে হই হুল্লোড়। বড় আপারাও
এসে উপস্থিত। আমি বিছানা থেকে উঠে চুপচাপ দরজার আড়ালে দাঁড়িয়ে কান পাতি। শুনি আমার ঘটনা নিয়ে গ্রামে তোলপাড় চলছে। কেউ বলছে মাইয়ার চরিত্র ভালো না, কেউ কেউ বলল এত বড় বিয়ার বয়সী মাইয়া ঘরে রাখলে এমন তো হইবই, ওর মতো মাইয়ারা 2-3টা সাওয়াল লইয়া ঘুরে। আবার কেউ সরাসরি বলল মাইয়ার ইচ্ছা কইরা ওদের কাছে গেছে, মাইয়া ইচ্ছা কইরা ওদের কাছে গেছে। জানিস, কথাগুলো শুনে মাথাটা ভন ভন করে ঘুরে উঠল। মনে 19-20 কিছু একটা করে ফেলি, কিন্তু আম্মা দমে যাওয়ার মানুষ ছিল না। সবার সামনে জোর গলায় বললেন, আমার সেরি আমি দেখমু, তো কাউরে আইতে কই নাই। মাইয়ার দোষ থাকলে এতদিন রাখতাম না ঘরে, অক্ষণে সবগুলা বিদায় হবি। কিন্তু সবাই সবার মতো মুখ চালাতে থাকে। কেউ কেউ বলে মেয়েকে টেনে হিঁচড়ে গ্রাম ছাড়া করো, কেউ বলে আমাদের এক ঘর করবে। আম্মা পরিস্থিতি সামাল দিতে না পেরে দ্রুত রান্নাঘরে গিয়ে রাসবটিটা নিয়ে এসে বলে, বটে বজ্জাত হারামজাদা গুলান, আমার মাইয়ারে গ্রাম ছাড়া করবি? এক্ষুনি বাইর হবি আমার উঠান থেকে। আমার বাইতে আইয়া আমারে দমকাস। আইসকা যদি 2-3টার গলা না কাটছি, আমার নাম আমেনা না। আম্মার তুমুল রাগের হাব ভাব বুঝে সবাই লাফ দিয়ে ওঠে। এরপর যে যার মতো টুপ করে কেটে পড়ে। আমি ঘরের কোণে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকলাম। আম্মা এসে আমার মাথায় হাত রাখতেই উঠে আম্মাকে জড়িয়ে ধরে বলি, আম্মা বিশ্বাস করো আমি কিছু করি নাই। ওরা জোর করে বলেই আবার হু হু করে কান্না শুরু করে দেই। আম্মা আমাকে বুকের মধ্যে নিয়ে বলেন। এরপর পরের দিন আমার বিয়ে দিয়ে দেয়। কয়েকদিন পর যখন উঠিয়ে নেবে, আমি অপলক আম্মার দিকে তাকিয়ে থাকি। বুঝলাম আম্মার ঘাড় থেকে চিন্তার বোঝা নেমে গেল। জানিস, ওই দিন আম্মার চোখে আমি এক ফোঁটাও পানি দেখিনি, শুধু আনন্দ দেখেছি। তার সবচেয়ে আদরের কন্যা বিদায় হচ্ছে, কিন্তু তার চোখ মুখে কোনো বিরহের ছাপ ছিল না। আমি জানতাম যার সাথে বিয়ে হচ্ছে সে আমার থেকে বয়সে 10 বছরের বড়। তখন আমি সবে 16তে পা দিয়েছি। লোকটার নামটাও জানতাম, আব্দুর রহমান হালদার। বাসর ঘরে লাল টুকটুকে বেনারসি শাড়িতে ঘোমটার নিচে চুপ করে বসেছিলাম। আমার ননদিনী মানে তোর ফুপু রহিমা এসে কানের কাছে ফিসফিস করে বলে, স্বামী যেমনে আদর করতে চাইব তেমনই করতে দিবা। আমার ভাই কিন্তু অনেক ভালো মানুষ, তোমার কাছে আইতেও লজ্জা পাইতে পারে, তুমিও তারে সাই দিও। আমি ঘাড় তাক করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আর কোনো জবাব দিলাম না। বাইরে সবার কথা শুনতে পাই, হই হই গলায় সবাই বলে ঘরে চা তাইছে, আরও কত কথা। পাশে গোলাপ আর রজনীগন্ধার সুবাসে ঘরটা একদম মম করছিল। এরই মধ্যে তোর বাপের আগমন ঘটে। ঘরটার দেওয়াল ঘড়ি ছিল, ঘরটা কাঠের। তোর বাপ এসে দরজাটা আটকে দেয়, তারপর সুন্দর করে খাটের এক পাশে বসে বড় একটা সালাম দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গুনগুনিয়ে সালামের জবাব দেই। তোর বাবা মৃদু হেসে বলে, আপনার গলার স্বর অনেক মিষ্টি। শুনে ভীষণ লজ্জা পেয়েছিলাম রে, মনে মনে একটু অহংকারও করছিলাম বইকি। কত শত সুদর্শন পুরুষ ছেড়ে শেষে কিনা এক শ্যাম পুরুষকে বিয়ে করলাম। আবার এটাও ভাবছিলাম, কলঙ্কিনী মেয়েকে জেনে শুনে কেই বা বিয়ে করত। তবে জানিস, তোর বাবার গায়ের বর্ণ শ্যাম হলেও চেহারায় এক মিষ্টি মায়া ভাব ছিল। সে আমাকে ভদ্রভাবে বলে, চলুন 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই, আর আপনি এই ভারী গহনা শাড়ি খুলে এসে নর্মাল পোশাক পরে আসতে পারেন, ভালো লাগবে। আলমারিতে কাপড় রাখা আছে। আমি একদম হ্যাঁ না মাথা নাড়িয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করে পাশের রুমে গিয়ে চেঞ্জ করে আসি। তখন আর মুখে ঘোমটা দেইনি। দেখি যে তোর বাবা নিষ্পলক আমার দিকে তাকিয়ে আছে। যখনই বুঝতে পেরেছে আমি লজ্জা পাচ্ছি, অমনি মাথাটা নুইয়ে দিয়ে বলে, ওযু করে আসুন, পাশে বাথরুম। তারপর দুজনেই নামাজ আদায় করে নিল।
নামাজ পড়ে দুজনেই খাটে বসে রইল। তার বাবা খুব লজ্জা পাচ্ছিল, কিভাবে কি শুরু করবে। কিছুক্ষণ পর তোর বাবা বলল, আপনার যদি ক্লান্ত লাগে আপনি ঘুমিয়ে যেতে পারেন, এমনিতেও আজকে আপনার উপর থেকে অনেক ধকল গেছে। আমি বুঝলাম বেটা এতই ভদ্র, আজকে যে বাসর রাত সেটাও তার হুঁশে নেই। আমি খপ করে হেসে ফেলি। তোর বাবা ইতস্তত বোধ করে আমতামতা করে বলে, কিছু ভুল বলে ফেললাম নাকি?